তাই এটিএন বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। সাথে আমি রয়েছি মৌসুমী। এবারে দেখে নিচ্ছি বিস্তারিত সংবাদ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩তম তিরোধান আত্মবলিদান দিবস হিসেবে পালন করলো শ্রীভূমি বিজেপি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩তম তিরোধান আত্মবলিদান দিবস হিসেবে পালন করলো শ্রীভূমি বিজেপি। মঙ্গলবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি ভবনে আয়োজিত বিশেষ কার্যক্রমে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন বিজেপি পদাধিকারীরা। উনার দেশপ্রেম, আত্মত্যাগ তথা দৃঢ় আদর্শে ভরপুর এও মেলে ধরেন অনেকেই। কিভাবে বিনা অনুমতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীরে প্রবেশ করেছিলেন, মনে অত্যধিক সাহস রেখে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। অন্যান্যদের মধ্যে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা পরিষদের উপসভানেত্রী সাথী রায় কুড়ি প্রমুখ উপস্থিত থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের অন্যান্য দিক নিয়ে মত ব্যক্ত করেন। যখন পাকিস্তানে যাওয়ার সম্পূর্ণ তৈরি হয়েছিল, সেই সময় আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে আছে। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন নেহরুজির মন্ত্রিসভায় উনি মন্ত্রী হয়েছিলেন, পরবর্তী সময়ে উনি জনসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে নিজেকে তৈরি করেছিলেন এবং উনি এক দেশে দুই প্রধান, এক দেশে দুই বিধান এবং দুই নিশা, সেটা কোনো সময় উনি মেনে নেননি। আর তার ফলস্বরূপ উনি পার্লামেন্টের ভিতর আওয়াজ উঠিয়েছিলেন এবং পরবর্তী সময় শুধু পার্লামেন্টের ভিতরে নয়, সেই আন্দোলনকে উনি জনরূপ দেওয়ার জন্য রাস্তায় নিয়ে গিয়েছিলেন। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভিটা, যে রাজ্য থেকে উনি বিভিন্ন সময় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন, আর ওই রাজ্যে এবার বিজেপির সরকার হয়েছে, এটা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমাদের সকলের কাছে অনেক বেশি তাৎপর্য রাখে। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু নিয়ে পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর বলেছেন, বাকি মিশনদা বক্তব্য রাখবেন, আমি কোনো বিস্তৃত বক্তব্য রাখতে যাচ্ছি না। আর সকলের হয়ে আবার শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি। ৬ জুলাই ওনার জন্মদিবস। ১৯৫৩ সনের আজকের দিন কাশ্মীরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রহস্যজনক মৃত্যু হয়। আমরা জানি, এখানে উল্লেখ করা হয়েছে ১১ জুন তিনি ৮ মে তিনি দিল্লি থেকে রওনা হন এবং ১১ মে তারিখে তিনি কাশ্মীরে প্রবেশ করেন। আর যিনি তার সঙ্গে ছিলেন, তার অত্যন্ত ঘনিষ্ঠ অটল বিহারী বাজপেয়ীও ছিলেন। পরবর্তীতে এখনো মোবাইলে আসে মাঝে মাঝে একটা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে তার বক্তব্য আসে। আমি দুদিন আগে দেখছিলাম বাজপেয়ী একটা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে একটা কথা বলছেন। তিনি ছিলেন, অন্যরাও ছিলেন, তো তারা তো একটা শোভাযাত্রা করে রওনা হয়েছে। শিলচর রামনগর বাইপাসে ২৯,০০০ ইয়াবা ট্যাবলেট সহ আটক ১ কোটি টাকার মাদক জব্দ। শিলচর রামনগর বাইপাসে ২৯,০০০ ইয়াবা ট্যাবলেট সহ আটক ১ কোটি টাকার মাদক জব্দ। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল শিলচর সদর পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর রামনগর বাইপাস এলাকা থেকে প্রায় ২৯,০০০ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে AS11AE 1688 নম্বরের একটি স্কুটির তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তির পরিচয় হাইলাকান্দি জেলার বাসিন্দা আফতাব উদ্দিন লস্কর হিসেবে জানা গেছে। মাদক পাচার চক্রের সঙ্গে তার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পেট্রোলিং পুলিশের বলেরো ধাক্কায় বিধ্বস্ত আইনজীবীর গাড়ি, চালক সহ পুলিশ কর্মীরা নেশাগ্রস্ত থাকার অভিযোগ। পেট্রোলিং পুলিশের বলেরো ধাক্কায় বিধ্বস্ত আইনজীবীর গাড়ি, চালক সহ পুলিশ কর্মীরা নেশাগ্রস্ত থাকার অভিযোগ। রাত প্রায় 3টা নাগাদ এক বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ট্রান্সফরমার বিস্ফোরণের আশঙ্কা করলেও পরে জানা যায় একটি পুলিশ লেখা বলেরো গাড়ির সঙ্গে সংঘটিত সড়ক দুর্ঘটনার কারণেই ওই শব্দের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী তুহিনা শর্মার অভিযোগ, তার বাসভবনে গেটের সামনে পার্কিং অবস্থায় থাকা ব্যক্তিগত গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি পুলিশ পেট্রোলিং বলেরো। ধাক্কার তীব্রতায় তার গাড়িটি প্রায় 200 মিটার দূরে ছিটকে যায়। একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে বৈদ্যুতিক খুঁটিটি 2 টুকরো হয়ে যায় এবং তুহিনা শর্মার গাড়ির পেছনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর নিচে নেমে দেখা যায় পুলিশ লেখা বলেরো গাড়িটিতে চালক সহ 2 পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। তাদের কাছে দুর্ঘটনার কারণ জানতে চাইলে তারা জানান, পেট্রোলিং চলাকালীন 2 চোরকে ধরার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। তুহিন শর্মা আরো অভিযোগ করেন, তার গাড়িতে ধাক্কা মারার আগেই ওই পেট্রোলিং গাড়িটি একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। এছাড়াও তিনি দাবি করেন যে গাড়ি চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি এবং ঘটনাস্থলে উপস্থিত 2 পুলিশ কর্মীও তার বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। 3টার মাঝখানে খুব বড় একটা বিকট শব্দ হয়েছিল। সেই শব্দ হওয়ার পরে আমরা কি করলাম যে অনেক সময় ট্রান্সফরমার যদি ব্লাস্ট হয় তাহলে হতে পারে, এটা আমার ডাউট হয়েছিল যে ট্রান্সফরমার যদি ব্লাস্ট হয়েছে। তো সঙ্গে সঙ্গে নিচে আমাদের সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডের চিৎকার শুনেছি। চিৎকার শুনে আমি ইনস্ট্যান্ট নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে যা দেখলাম, একটা গাড়ি, বলেরো গাড়ি ছিল, গাড়ির মধ্যে পুলিশ লেখা, আর 2 জন পুলিশ পার্সোনেল ছিলেন ওইখানে। এই জায়গাটায় পার্কিং ছিল, একদম গেটের সামনে পার্কিং ছিল। গেটের ভিতরে এই জন্য পার্কিং ছিল না, রাস্তা বানানোর জন্য আমরা অনেকটা জায়গা দিয়েছি। জায়গা দেওয়া, সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য গাড়িটা এখানে পার্ক করা যায় না, নাহলে আমার বাড়ির ভিতরেই পার্কিং। এই জায়গাটায় পার্কিং ছিল, সেখান থেকে প্রায় 200 মিটার দূরে গাড়িটা গিয়ে লেগেছে একটা ইলেকট্রিক পোলের উপরে। গাড়িটার পিছন দিক পুরা ভাঙা এবং ইলেকট্রিক পোলটাও, একটা ইলেকট্রিক পোল 2 ইট ইজ ব্রোকেন ইন্টু 2 পিসেস। এত জোরে গাড়িতে মারা হয়েছে যে পুলিশের গাড়িটা এত জোরে মেরেছে যে গাড়ি নাকি, যারা প্রত্যক্ষদর্শীরা বললো, গাড়ি নাকি প্রায় 8-10 ফুট উপরে উঠে, বন্ধ গাড়ি 8-10 ফুট উপরে উঠে গাড়ি জাম্প করেছে, জাম্প করে ইলেকট্রিক পোলে গেছে। জিজ্ঞেস করলাম, আমি 2 জন পুলিশ ছিলেন এখানে, আমি জিজ্ঞেস করলাম আপনারা কি গাড়ি, কি এটা? বলে এটা আমাদের পেট্রোলিংয়ের গাড়ি। তো পেট্রোলিংয়ের গাড়ি আপনার বলছেন একটা চোর যাচ্ছিল, আমরা ওই চোরকে ধরার জন্য, একটা বাইকে করে নাকি একটা চোর যাচ্ছিল, চোরকে ধরার জন্য আমরা এত স্পিডে এসেছি। তো ওই ছেলেটা কিন্তু বারবার বলছিল আমি চোর না, আমি চোর না। আমার গাড়িতেও লেগেছে, প্রথম বাইকে মেরেছে, বাইককে আগে ঢুকেছে একটা গাড়ি ঘরে, এবং তার ওখানেই আমার গাড়ি ছিল। গাড়ি তো বললাম না, জাম্প মেরেছে। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো পেট্রোলিংয়ের গাড়ি, এত স্পিড কেন? আপনারা জানেন না এখানে রাস্তার এই অবস্থা? 140-150 স্পিডে ছিল, 140-150 না হলে এইরকম ড্যামেজ। গাড়ি জাম্প করেছে 10 ফুট। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম তোমার লাইসেন্স দেখাও, তুমি কে? লাইসেন্স আমাকে দেখায় না, বলে 6 বছর বয়স থেকে আমি গাড়ি চালাই। ইন্ডিয়াতে তো 6 বছর বয়স থেকে গাড়ির কোনো লাইসেন্সই দেওয়া হয় না। পুলিশকে জিজ্ঞেস করলাম সে কে? বলো আমাদের টেম্পোরারি ড্রাইভার। তার কিছুক্ষণ ধরে, আরও আধা ঘন্টা খানিক পরে ট্রাফিক এসেছিল। ট্রাফিক আসার পরে আমি বললাম আপনি সুমোটো কেস নেন, কারণ অন্যদের ক্ষেত্রে আজকাল সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে, ট্রাফিক যখন একটা অ্যাক্সিডেন্টের স্পটে যায় ইনস্ট্যান্ট একটা কেস নেওয়া যায়। আমি তো আমার FIR যেটা সেটা দিয়ে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার। ট্রাফিককেও আমি বলেছি আপনি সুমোটো কেস নিতে হবে, আপনি সুমোটো কেস নিয়ে, কারণ কার এগেনস্টে নেবেন? জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে 14 থেকে 15 বছরের কিশোরীদের
এইচপিভি টিকা নেওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগে। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে 14-15 বছরের কিশোরীদের এইচপিভি টিকা নেওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগে। কাছাড় জেলার 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি হিউম্যান প্যাপিলোমো ভাইরাস টিকাকরণ কর্মসূচি জোরদারভাবে চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলার মোট 17,000 কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই 10,000-এরও বেশি কিশোরী এই ভ্যাকসিন গ্রহণ করেছে। অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক পরিবার কল্যাণ কাছাড় ডক্টর মইনুল ইসলাম বরভুইয়া জানান, জেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে স্বাস্থ্যকর্মীরা সরাসরি টিকাদান কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় অভিভাবকদের সাড়া ইতিবাচক হলেও শহরাঞ্চলের কিছু মানুষ এখনো বিভিন্ন গুজব ও ভুল ধারণার কারণে টিকা নিতে অনীহা প্রকাশ করেছেন। ভ্যাকসিন নিয়ে যাই, আমাদের দুর্ভাগ্য আমাদের সমাজে কিছু ভুল বার্তা পৌঁছে দেওয়া হয় যে ভ্যাকসিন নিলে এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, সেই ভ্যাকসিন সেইটা একটা মেসেজ সমাজে ছড়িয়ে আমাদের কাজটাকে খুব কঠিন করে দেয়। ঠিক এই মুহূর্তে আমরা একটা ভ্যাকসিন দিচ্ছি, এইচপিভি ভ্যাকসিন। এটা 14 থেকে 15 বছর অবধি মেয়েদেরকে দেওয়া হয়। তো এটা আমরাও দিচ্ছি। আমাদের জেলায় আমাদের টার্গেট হচ্ছে 17,000 সামথিং মেয়ে। আমরা ইতিমধ্যে 10,000 মেয়েকে দিতে পেরেছি। তো এইচপিভি ভ্যাকসিন দিয়েও আমরা যখন যাই, এই সমস্যা মানুষের মধ্যে একটা আতঙ্ক, এই ভ্যাকসিন দিলে নাকি এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে বলে একটা প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে। যার জন্য আমরা যখন ভ্যাকসিন নিয়ে যাই, শহরের মানুষ এই ভ্যাকসিনটা সহজে নিয়ে নেয়, গ্রামের মানুষ এই ভ্যাকসিনটা নিতে অনেক সময় আপত্তি করে। কিন্তু এইচপিভি ভ্যাকসিনের বেলা ঠিক উল্টা, গ্রামের মানুষগুলো নিয়ে নিয়েছে। আমাদের শহরে আমাদের পারফরমেন্স অত্যন্ত খারাপ। আমাদের শহরের যারা কর্মচারী রয়েছেন তারা আপ্রাণপণে চেষ্টা করছেন, সমস্ত স্কুলে গিয়েছেন ও স্কুলে গিয়ে পিটিএম করেছেন, কিন্তু এখনো আমরা মাত্র 18% অবধি করতে পেরেছি। আমাদের অনেক মেয়ে বাকি রয়েছে। তো আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সমাজকে অনুরোধ জানাবো যে বিভ্রান্ত না হয়ে আমাদের আরবান হেলথ সেন্টারে এসে বা নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই এইচপিভি ভ্যাকসিনটা নিন, যাতে আমাদের মেয়েদের ভবিষ্যতে জরায়ুর ক্যান্সার না হয়। এই ভ্যাকসিনটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জরায়ুর ক্যান্সার থেকে প্রতিরোধ করা। ক্যান্সার আমরা সবাই জানি কি মারাত্মক রোগ। ক্যান্সার হলে একটা পরিবারের উপর কি প্রভাব আসে, কি ক্ষতি হয়, সেটা আমরা সবাই জানি। সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য ভারত সরকার এই ক্যান্সার টিকাকরণ কর্মসূচিটা আরম্ভ করেছেন, এইচপিভি ভ্যাকসিনেশন। 14 থেকে 15 বছর অবধি মেয়েদেরকে যাতে নিঃসংশয়ে নির্দ্বিধায় যাতে এই টিকাকরণটা করানো হয়, তার জন্য আমি স্বাস্থ্য বিভাগের তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এই ভ্যাকসিনটা মানে কবে থেকে স্টার্ট হয়েছে, কতদিন চলবে, এটা কই পাওয়া যায়? এই ভ্যাকসিনটা আরবান হেলথ সেন্টারে পাওয়া যায়। যে কোনো আবার হ্যাঁ, এখন কনকপুর একটা আমাদের একটা রয়েছে, কলচিট, সেখানে দেওয়া হবে। যদি মানুষ বেশি করে আসে আমরা সিভিলেও দেবো, মেডিকেল কলেজে দেওয়া হয় এবং কাছাড়ের সমস্ত হসপিটালে কালকে থেকে দেওয়া হবে। কালকে থেকে শুরু হবে? কাছাড়ের দেওয়া হচ্ছে আগে থেকে 27টা সেন্টারে দেওয়া হচ্ছে। কালকে থেকে কাছাড়ের সমস্ত হসপিটালে দেওয়া হবে। এটা কতদিন চলবে? আপ টু 25 তারিখ। কাছাড় ডিস্ট্রিক্টে মানে কত হাজার ভ্যাকসিন আপনারা দেবেন? আমাদের টার্গেট হচ্ছে 17,300 দেওয়া হয়েছে, মোটামুটি 10,000, এখনো 7,000 বাকি রয়েছে। আলাদা ধসে যাচ্ছে সেতুর অ্যাপ্রোচ, বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় 6 নম্বর জাতীয় সড়ক। ধসে যাচ্ছে সেতুর অ্যাপ্রোচ, বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা 6 নম্বর জাতীয় সড়ক। এই মুহূর্তের একটি বড় খবর, বরাক উপত্যকার লাইফলাইন হিসেবে পরিচিত 6 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কাঠিগড়া বিধানসভা এলাকার মালিডহর অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মালিডহর স্থিত মাকালি হোটেলের পার্শ্ববর্তী একটি সেতুর অ্যাপ্রোচের নিচ থেকে গতকাল রাত থেকেই মাটি ধসে পড়তে শুরু করেছে। ধীরে ধীরে ভাঙনের পরিমাণ বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে। স্থানীয় অভিযোগ, সময় মতো মেরামতির ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে।
যদি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে যে কোনো সময় সেতুর অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়ে 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। সাংবাদিকও ফাটাই দিলাম, সাংবাদিক ওগুলোরে ফাটাই দিলে এই যে মালিডুরের ব্রিজ, মাকালি হোটেলের সামনের ব্রিজটা মাঠে ভয়ঙ্কর পরিস্থিতি, রাস্তার নিচের মাটি সব গেছে গিয়ে সরিয়া, সব ভয়ঙ্কর, যখন তখন অ্যাক্সিডেন্ট হইতে পারে। একটা আইজিব যখন তখন রাস্তা বন্ধ হইতে পারে, পরিস্থিতি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি। পয়লাপুলে স্বাগত তরুণী ডিমারাজি উল্লেখ ঘিরে বিতর্ক খুব স্থানীয়দের মধ্যে। পয়লাপুলে স্বাগত তরুণী ডিমারাজি উল্লেখ ঘিরে বিতর্ক খুব স্থানীয়দের মধ্যে। লক্ষ্মীপুর সমষ্টির 19টি গ্রামকে পার্শ্ববর্তী ডিমা হাসাও জেলার সঙ্গে যুক্ত করে বৃহত্তম ডিমারাজি গঠনের জল্পনা নিয়ে অতীতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে লক্ষ্মীপুরের পয়লাপুল এলাকা। গত রবিবার দ্বিতীয়বারের মতো মন্ত্রিত্ব লাভের পর নিজ বিধানসভা কেন্দ্রে আসেন মন্ত্রী কৌশিক রায়। তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে একাধিক তোরণ ও গেট নির্মাণ করা হয়। এর মধ্যে পয়লাপুল জয়পুর রোডে বিশিষ্ট ব্যবসায়ী নবদা জহরি বাড়ির সামনে স্থাপিত একটি স্বাগত তোরণে পয়লাপুল ডিমারাজি লেখা থাকায় বিতর্কের সূত্রপাত হয়। এটা সম্বন্ধে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে যাতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের না হয় সেদিকে যাতে দৃষ্টি দেয়, এবং আমি আশা করব যে আমরা যেভাবে সহাবস্থানের মাধ্যমে এখানে বসবাস করছি, আগামী দিনে আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মধ্যে বাস করব। এটা বিভিন্ন, আজকে পয়লাপুল এটা আজকের নাম নয়, এটা ব্রিটিশদের দেওয়া নাম আমি বলবো, এটা আজকের নয়, এটা প্রায় যখন দেওয়ান টি গার্ডেন যেটা ম্যাকলিন অ্যান্ড বেরি কোম্পানি ছিল তখনই এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে একটা পয়লা ব্রিজ, ফার্স্ট ব্রিজ তৈরি করেছিল, সেইটার নামানুসারে এটা পয়লাপুল হয়েছিল। তো এখন এখানে পয়লাপুলে কোনো রিকগনাইজ ডিমাচা গ্রামও নেই বা ডিমারাজি অঞ্চলও নেই। এটা সম্পূর্ণভাবে পয়লাপুল একটা বৃহত্তর স্বার্থের নাম, সকলের স্বার্থে এটা পয়লাপুলের মাধ্যমেই মেনটেন হয়। আমরা যেমন যারা কন্টাগ্রাম আছে বা কুঞ্জাবস্তি আছে, বৃহত্তর ক্ষেত্রে এটাকে পয়লাপুলি বলা হয়, সবাই পয়লাপুলি বলে। কাজে সেটা নিয়ে একটা নতুনভাবে বিতর্ক সৃষ্টি করে লাভ নেই, বিদেশ সৃষ্টির প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। যেটা করেছে যারা, আমি তাদেরকে বলবো যে আগামী দিনে যাতে এ ধরনের না হয় এবং আমরা যেভাবে সুন্দরভাবে যাতে পাশাপাশি সবাই মিলে বসবাস করতে পারি সেটার দিকে দৃষ্টি রেখে যাতে আমরা চলতে পারি, সেটাই আমার কামনা। এবং এই ডিমারাজি শব্দটা যেটা, এটা এখানে প্রযোজ্য হয় না। ডিমারাজি কেন বলতে, পয়লাপুল ডিমারাজি এটা বলতেই বলে পয়লাপুলটা ডিমারাজির অন্তর্গত বুঝায় সাধারণভাবে, সেটা যাতে না হয়, সেটার একটা বিতর্কের সৃষ্টি না করে আমরা সুন্দরভাবে চলি, সেটাই হলো আমার কামনা। আমাকে হরিনগর থেকে কাজল ভট্টাচার্য টেলিফোন করে যেভাবে একটা খবর পেয়েছি যে এখানে একটা সাইনবোর্ড আছে নবদা জহরির বাড়ির সামনে, ওর নামে একটা গেট দিয়েছে, ওই গেটে নাকি ডিমারাজি, পয়লাপুল ডিমারাজি লেখা, পয়লাপুল লিখে ওর নাম লিখে তারপরে স্কাটসি সৌজন্যে নবদা জহরি পয়লাপুল ডিমারাজি। তো এইটা আমি তারপরে এইটা আমি খবর নিলাম, দু একজনকে বললাম একটু দেখে দাও, দু একজন দেখলো, ফটো পাঠালো, তারপর দেখলাম এটা সত্যিই তো এইটা ব্যাপারটা এটা এখানে ঠিক আছে। এটা তো ডিমারাজির এরিয়াও নয়, ডিমারাজির এখানে লেখার কোনো মানেই হয় না। পয়লাপুল ঠিক আছে, পয়লাপুল লিখলে তো কোনো আপত্তি নেই, গেট দিতে আপত্তি নেই, যে কেউ দিতে পারে, হ্যাঁ, সম্মান প্রদর্শনের জন্য বা রিসেপশনের জন্য দিতে পারে। আমাদের আপত্তি হলো এখানে যে এটা, এখানে যেহেতু পয়লাপুল একটা কমন প্লেস, এখানে অল কাস্ট ক্রিডস কমিউনিটি সবাই বাস করছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করছে, এখানে অনেক বর্মন পরিবারও আছে, সবাই মিলেমিশে বাস করছে। সেখানের মধ্যে যদি হঠাৎ করে এই ধরনের একটা লেখা হয় তাহলে এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। বিগত দিনে আমরা দেখেছি এসব নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা অনেকেরই জানা, সবারই জানা আছে। তো আমরা চাই না এইভাবে একটা জিনিস আবার এটা একটা বিতর্কের সৃষ্টি করুক, সেইটা চাই না। তো সঙ্গে সঙ্গে আমি সেটা কনফার্ম করার পরে এই জিনিসটা অনেকেই ফটো উঠিয়েছে, চারিদিকে এটাকে দিয়ে দিয়েছে।
দিয়ে দেওয়ার পরে এটা নানানভাবে নানান ধরনের প্রতিক্রিয়া আসছে, প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সবাই জানতে চাইছে কী ব্যাপার না। তো আজকে আমার এটা অনুরোধ হলো যে আমরা সবাই এখানে আছি পয়লা বলে অনেক বর্মন পরিবার আছে, হ্যাঁ, প্রায় পড়াশোনার স্বার্থের জন্য আছে, এছাড়া পার্মানেন্ট বাড়ি করেও আছে। আমরা সবাই বসবাস করি যাতে সহাবস্থানের একটা আমাদের চিন্তাধারা রেখে, যেটা একে অন্যের পরিপূরক হয়, আমরা যাতে বসবাস করি সেই দিকে দৃষ্টি রেখে সবাইকে কাজ করতে হবে, যে কে অন্য যাতে পরিপন্থী না হয়। সমাজের শান্তি শৃঙ্খলার জন্য এটার প্রয়োজন রয়েছে এবং এই জন্যই এটা। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।